এতদিন আমরা হলিউড বা সাউথ ইন্ডিয়ান ছবির রিমেক বলিউডে দেখে এসেছি, কিন্তু আজকে যে মুভিটা এক্সপ্লেন করব এই মুভিটা রিলিজ হওয়ার আগেই 8711 এন্টারটেনমেন্ট অর্থাৎ জন উইক মুভির নির্মাতারা এই সিনেমাটার রাইটস কিনে নেন। অর্থাৎ এবার আমরা বলিউডের ছবি হলিউডে রিমেক হতে দেখব। তাহলে চলো শুরু করা যাক আজকের মুভি কিল, সম্প্রতি রিলিজ করেছে। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সিনেমার শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র ক্যাপ্টেন অমৃত রাঠোর এবং তার সহকর্মী ক্যাপ্টেন বীরেশ চটওয়ালকে দেখি। তারা দুজনেই আর্মি ট্রেন্ড কমান্ডো এবং তারা কোনো মিশন থেকে ফিরছিল। রুমে এসে তার ফোন সুইচ অন করলে অমৃত দেখে যে সেখানে তার গার্লফ্রেন্ড তুলিকা অনেকবার মেসেজ করেছে এবং সে বলছে তার বাবা তার এঙ্গেজমেন্ট ঠিক করে দিয়েছে এবং আগামীকালই তার এঙ্গেজমেন্ট। অমৃত বলে যে সে আগামীকালই রাঁচিতে চলে আসছে। এবার আমরা তুলিকার দিকে দৃশ্য দেখতে পাই, যেখানে তার বোন তাকে জিজ্ঞাসা করে যে কেন তুমি এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে গেলে, এবং তুলিকা বলে এঙ্গেজমেন্ট আমার যার সাথেই হোক না কেন, বিয়ে তো আমি অমৃতকেই করব। এবং আমরা দেখি তুলিকার বাবা বলদেব সিং রাঠোর একজন ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। বাবার বিরুদ্ধে তুলিকা কোনো কথা বলতে পারেনি, তাই বাবার পছন্দের পাত্রের সাথেই সে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে যায়। এবার এঙ্গেজমেন্টের পরই অমৃত সেখানে আসে এবং বলে চলো আমরা পালিয়ে যাই, কিন্তু তুলিকা তাতে রাজি হয় না। অমৃত তাকে বলে যে আরন্ট ইউ ডাইং টু বি উইথ মি। এবার তুলিকা বলে যে কেন, তোমার সাথে থাকার জন্য কি মরা জরুরি? আমি তোমার সাথে বাঁচতে চাই। বীরেশ বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছিল তাদেরকে নিয়ে পালানোর জন্য, কিন্তু অমৃত বলে দেয় যে মিশন অ্যাবর্ট হয়ে গেছে, পালানোর প্ল্যান ক্যান্সেল। এবং পরদিনই তুলিকারা আবার দিল্লি ফিরে যায়। দিল্লি ফেরার জন্য তারা ট্রেন ধরে এবং সেই ট্রেনেই বীরেশ এবং অমৃত ছিল এবং আমাদের আসল গল্প এখান থেকেই শুরু হয়। এবার আমরা ফনিকে দেখি যে ওই ট্রেনে ওঠে এবং তার সাথে আরও কিছু লোক ওঠে যারা উঠে গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে যায়। এই সময় ফনির বাবা তাকে ফোন করে এবং বলে যে তোমার কাছে 30 মিনিট আছে কাজটা করার জন্য, কোচ নাম্বারটা কি সেটা বলো। এবং তখনই সামনে তুলিকা ছিল। ফনি ট্রেনে যেখানে উঠেছিল সেখানটা হচ্ছে দুটো কোচের মাঝখানে যে টয়লেটের জায়গাটা থাকে সেখানে। তুলিকা সেখানে মুখ ধুচ্ছিল। ফনি তুলিকাকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকেই জিজ্ঞাসা করে যে ম্যাডাম কোচ নাম্বারটা কি, এবং তুলিকা বলে A1। এবার ফনি তার বাবাকে বলে দেয় যে A1 কোচে উঠেছি, কিন্তু তাদের কী মতলব ছিল সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এবার তুলিকা বাথরুমে যাচ্ছিল, তখনই অমৃত সেখানে আসে এবং তুলিকাকে বিয়ের জন্য প্রপোজ করে ট্রেনের বাথরুমের মধ্যে, এবং তুলিকাও তাতে রাজি হয়ে যায়। তারা একই ট্রেনে ছিল কিন্তু কিছুটা দূরে দূরে বসেছিল। এবার এখানে আমরা দেখি যে যেখানে বীরেশ আর অমৃত ছিল সেখানে দুটি ইয়াং ছেলেও ছিল তাদের পরিবারের সাথে, এবং তারা বলছিল যে তারাও আর্মিতে জয়েন করতে চায়, কিন্তু তাদের মারা ভয় পাচ্ছে তাদের আর্মিতে পাঠাতে। এবার আমরা ফনিকে দেখি ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকতে, এবং সেখানে ট্রেনের যে গার্ড পুলিশটি ছিলেন তিনিও ছিলেন। তার সাথে ফনি গল্প জুড়ে দেয়। এমন সময় তাদের দলের একজন মেসেজ করে চিকেন চাউমিন রেডি, যেটা একটা সিক্রেট কোড মেসেজ ছিল, এবং সেই মেসেজ সবার ফোনে যেতে না যেতেই সবাই রেডি হতে শুরু করে দেয়। এই সময় আমরা আরও দেখি যে তুলিকার বোন অহনা বাথরুমের জন্য যায় এবং সে প্রথমে ফনি যেদিকে দাঁড়িয়েছিল সেদিকে আসে, কিন্তু ফনি বলে যে এই দিকের বাথরুমটা অকুপাইড আছে, তুমি উল্টো দিকে যাও। তাই অহনা উল্টো দিকে যায় এবং তারপরই ফনি যেটা করে সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। ফনি হঠাৎ করে তার ব্যাগ থেকে একটি দা বার করে এবং পুলিশটির মাথায় দায়ের কোপ দিয়ে তাকে মেরে ফেলে, এবং আমরা বুঝতে পারি ফনিরা ট্রেনে ডাকাতি করতে উঠেছিল। এই সময় তাদের দলের একজন জ্যামার অন করে ফোনের সবার নেটওয়ার্ক অফ করে দেয় এবং তারা ডাকাতি করতে শুরু করে। সবার ফোন, ওয়ালেট, গয়না সব কিছু হাতিয়ে নিতে থাকে। এমন সময় ফনি হঠাৎ তুলিকাদের সিটের সামনে আসে এবং তাকে অসভ্য কথা বলতে থাকে, কিন্তু তখনই ফনির একজন চাচাজি বাব্বন সেখানে আসে এবং ফনিকে এসব করতে বারণ করে। তিনি বলেন যে এটা কিন্তু যে কোনো লোক না, ইনি হলেন বলদেব সিং রাঠোর, শান্তি ট্রান্সপোর্টের মালিক। এবং ফনি সেটা শুনে বলে যে বাহ, তাহলে তো আমরা জ্যাকপট এখানেই পেয়ে গেছি, তাহলে আর ডাকাতি করে কী লাভ, একেই কিডন্যাপ করে নিয়ে যাব এবং র্যানসম চাইব। সেই সময় তুলিকাদের যে বডিগার্ডটি ছিল বিরাট, সে সেখানে আসে ফনির থেকে বলদেব সিং রাঠোরকে বাঁচানোর জন্য, কিন্তু ফনি এক কোপে তার গলা কেটে তাকে মেরে দেয় এবং তার দায়ের হাতল দিয়ে তুলিকার বাবার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। সে আবার তুলিকার কাছে যায় এবং তাকে অসভ্য কথা বলে এবং নোংরা ইঙ্গিত করতে থাকে, কিন্তু তখনই সেখানে অমৃত আর বীরেশ চলে আসে এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এবার অমৃত আর বীরেশের কাছে কিন্তু কোনো হাতিয়ার ছিল না, কিন্তু তারা অত্যন্ত সুদক্ষ ট্রেন্ড কমান্ডো ছিল।
এই সময় ফণির চাচা বাব্বান একটি কাটারি নিয়ে বীরেশকে হামলা করে, কিন্তু বীরেশ উল্টে সেটাই চাচাজির পেটে ঢুকিয়ে দেয়। অন্যদিকে অমৃত খালি হাতেই ফণি এবং চাচাজির ছেলে রবিকে হ্যান্ডেল করে। ফণিরা সাময়িকভাবে সেখান থেকে চলে যায়, কারণ তাদের চাচাজির পেটে ছুরি ঢুকে গেছিল। এবার তারা ওখান থেকে চাচাজির বডিটাও নিয়ে যায়। অমৃত তুলিকার পরিবারকে ওখান থেকে সরিয়ে অন্য একটি কোচে পাঠিয়ে দেয়। এবার বীরেশ আর অমৃত দুটো কোচের মাঝখানে যে বাথরুম স্পেসটা থাকে সেইখানটা দাঁড়িয়েছিল। এবার ওদিকে ফণিরাও প্রচণ্ড ক্ষেপে যায়, কারণ তাদের চাচাজি মারা গেছে। ফণি বলে যে চাচাজির মৃত্যুর জন্য তার ছেলে অর্থাৎ রবি বদলা নেবে। রবি এবং তার সাথে 4-5 জন গুন্ডা মিলে বীরেশ এবং অমৃতকে অ্যাটাক করে, কিন্তু তারা দুজনই সবার ওপর ভারী পড়ছিল। তাদের সাথে পেরে উঠতে না পেরে ফণি সেই সময় একটি প্যাসেঞ্জারের বাচ্চার গলায় ছুরি ধরে। ফলে বীরেশ এবং অমৃত এক মুহূর্তের জন্য থেমে যায় যে বাচ্চাটিকে কিছু করো না, কিন্তু তখনই ফণি বীরেশের দিকে বন্দুক চালিয়ে দেয়, যা তার কাঁধ বরাবর গিয়ে লাগে। ওদিকে অমৃত রবির সাথে ফাইট করছিল, তখনই ফণি বীরেশের গুলি লাগার জায়গায় আবার দা দিয়ে আঘাত করে এবং তাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে অমৃত রবিকে ঘায়েল করে দিয়েছিল এবং সে তাকে ট্রেনে যে চাদরগুলি দেওয়া হয় সেই চাদরগুলি দিয়ে বেঁধে ট্রেনের দরজার কাছে ঝুলিয়ে রাখে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে বল তোদের প্ল্যান কি, তোদের কতজন লোক আছে, না হলে কিন্তু এখনই তোর পা কাটা পড়বে ট্রেনে। এবং এখানে আমরা জানতে পারি তারা 36 জন গুন্ডা উঠেছে এবং তারা B1, A1, A2, A3 এই 4টে কোচ দখল করে রেখেছে। তারা দুই দিক থেকে দুটো কোচের মাঝখানে যে কোলাপসেবল গেট থাকে সেইগুলো বন্ধ করে দিয়েছে, ফলে এই 4টে কোচ বলা যেতে পারে পুরো ট্রেনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ট্রেনে যে পুলিশ বা টিটি যারা আছে তারা কেউই জানতে পারছে না যে এখানে কি হচ্ছে। এবার ফোনে বুঝতে পারে তাদের দল বিপদে পড়েছে এবং সে তার বাবা বেনিকে কল করে। বেনি আরও লোকজন নিয়ে লেভেল ক্রসিংয়ে, যেখানে ট্রেনটা একটু স্লো হয়, সেখান থেকে উঠে পড়ে। এবার ফণির বাবা বেনি এসে যখন বাব্বানকে মৃত অবস্থায় দেখে সে শোকাহত হয়ে পড়ে এবং প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়। মানে ডাকাত দল যে কিনা অন্য লোকের ক্ষতি করতে এসছে, তাদের দলের একজন মারা যাওয়াতে তারা আরও ক্ষেপে ওঠে। এবার ফণিরা তো বীরেশকে ধরে নিয়ে গিয়ে তাদের দিকে রেখেছিল। বেনি এই সময় বীরেশকে দেখতে পায় এবং তাকে মারতে শুরু করে। বীরেশ যেহেতু অত্যন্ত আহত অবস্থায় ছিল, এমনকি গুলি খেয়েছিল বলা যায়, সে কিছু করতে পারে না। সময় ফণি তার বাবাকে বলে যে এর আর একটা সাথীও আছে, ও আমাদের রবিকে ধরে নিয়ে গেছে, তাই জন্যই আমি বীরেশকে ধরে এনেছি যাতে রবিকে বাঁচাতে পারি। এবার একদিকে পুরো ডাকাত দল, অন্যদিকে একা অমৃত। ওদিকে অহনা যে বাথরুমে গেছিল সে অন্য দিকেই রয়ে গেছিল, তার বাবা মার কাছেই আর ফিরতে পারেনি। ফলে তুলিকারা অহনার জন্যেও চিন্তিত ছিল। এবার ফণি রবিকে বাঁচানোর জন্য ঠিক করে যে সে ট্রেনের ওপর দিয়ে ওই দরজার কাছে আসবে। অমৃতরা তো ওই দিকে গিয়ে কোলাপসেবল গেট বন্ধ করে দিয়েছিল, ফলে ওদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না, কিন্তু রবিকেও বাঁচাতে হবে। ঠিক করে যে ট্রেনের ওপরে উঠে ওপর দিয়ে এসে রবির কাছে পৌঁছাবে এবং সে একটি দড়ি নিয়ে ট্রেনের ওপরে ওঠে। অন্যদিকে আমরা অমৃতকে দেখি। অমৃত তুলিকাকে একটি ছুরি দেয় এবং বলে যে সেলফ প্রোটেকশনের জন্য এটা নিজের কাছে রাখো। তারা ডাকাতরা যে কোচগুলি অধিকার করেছিল সেই কোচের শেষ কোচটির ওখানে ছিল এবং সেই কোলাপসেবল গেটটা বন্ধ করে দিয়েছিল, যাতে ডাকাতরা ওখান থেকে পেরিয়ে এদিকে না আসতে পারে। ওই দরজার সামনে জায়গাটাতেই রবিকে বেঁধে রাখা হয়েছিল, যেখানে তুলিকা এবং তুলিকার বাবা পাহারা দিচ্ছিল। গেটটা পেরিয়ে আসা যাবে না বলেই ফানি ওপর দিয়ে আসছিল রবিকে বাঁচানোর জন্য। এবার অমৃত অন্যদিকে যেখানে ডাকাতরা আছে সেই কোচে আসে। অমৃতের কাছে অস্ত্র বলতে ছিল শুধুমাত্র একটা ছুরি এবং একটা চেনের মাথায় লাগানো একটি তালা। ডাকাত অধিকৃত কোচে ঢুকে সে দেখে চারিদিকে সব শান্ত। ডাকাতরা সিটের পর্দার আড়ালে লুকিয়ে আছে, যাতে অমৃত এলে তাকে অতর্কিতে অ্যাটাক করতে পারে। এবার অমৃতও একটা পর্দার আড়ালে ঢুকে পড়ে। সেখানে সে একটি ব্যাগে ভারী একটি টিফিন ক্যারিয়ার ঢোকায়, সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য। এবার অমৃতের সাথেই ডাকাতদের ফাইট শুরু হয়। সে একা হাতে এতজনকে সামলাচ্ছিল, কিন্তু তাদের সবার কাছেই ধারালো ধারালো অস্ত্র ছিল, ফলে সে একাধিকবার ক্ষতবিক্ষত হয়। এবার গুন্ডা দলের খুবই সন্ডা মার্কা পাওয়ারফুল একটি ছেলে সিদ্ধি আসে, যার সাথে অমৃত পেরে ওঠে না, কারণ ততক্ষণে লড়তে লড়তে সে অনেকটাই এক্সস্টেড হয়ে পড়েছিল। সন্ডা ছেলেটি অমৃতের সেই চেনটি দিয়েই তাকে চোখ করে দেয় এবং তাকে টানতে টানতে বেনির কাছে নিয়ে যায়। এবার অমৃতকে বেনির কাছে নিয়ে যাওয়া হলে আমরা দেখি বেনি অমৃতকে মারতে থাকে, কিন্তু সেখানেই বীরেশকে তারা হাত পা বাঁধা অবস্থায় রেখেছিল। সেই সময় বীরেশ দেখে যে ডাকাত দলেরই একজন একটু অসতর্কভাবে হাতে একটি ছুরি পিছন দিকে করে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে হাত পা বাঁধা অবস্থাতেই সেই ছুরিটি নিয়ে নেয় এবং পায়ের দড়িটি কেটে ফেলে।
কিন্তু সে নিজের হাতের দড়িটা কাটতে পারছিল না এবং এইরকম অবস্থাতেই সে ডাকাত দলের লোকেদের সাথে ফাইট করতে শুরু করে। এবং তখনই আমরা দেখতে পাই যে সামনে ওই বাচ্চা ছেলে দুটি ছিল যারা আর্মিতে যোগ দিতে চাইছিল। তাদের মধ্যে একজন বীরেশকে হেল্প করে এবং তার হাতের দড়িটা কাটতে সাহায্য করে। বেনি যখন বীরেশকে মারতে আসে তখন সেই ছেলে দুটি বেনিকে ধরে রাখে যাতে সে বীরেশকে মারতে না পারে, কিন্তু তখনই সেখানে সিদ্ধি চলে আসে এবং ওই ছেলে দুটির মধ্যে একটি ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মানে সাধারণ মানুষ যে বীরেশ আর অমৃতকে হেল্প করবে তারাও বা কোন সাহসে হেল্প করবে যদি তার পরিণতি এরকম হয়। বেনিও তখনই বীরেশের কাঁধে দা দিয়ে আবার আঘাত করে। এবার ওই যে ছেলে দুটি ছিল তাদের একজন মারা যাওয়ায় অপর ভাইটি অত্যন্ত কষ্ট পায় এবং সে গিয়ে সিদ্ধিকে মারতে যায়, কিন্তু সিদ্ধি তাকে মারলে সে অবভিয়াসলি বাঁচত না। আর সিদ্ধি যখনই ওই বাচ্চা ছেলেটিকে মারতে যায় তখনই অমৃত সিদ্ধিকে মেরে তার মনটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। সিদ্ধি অমৃতের গলা টিপে ধরে এবং অমৃত কোনোভাবেই তার গলা ছাড়াতে পারছিল না। এই সময় সে সিদ্ধির একটি আঙুল ভেঙে দেয়। ততক্ষণে আমরা দেখতে পারি যে ট্রেনের ওপর দিয়ে এসে ফানি ওই গেট দিয়ে ঢুকে পড়ে যে গেটে রবিকে ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং সেখানেই তুলিকা এবং তার বাবা দাঁড়িয়েছিল। সেই সময়ই তার বাবা তুলিকাকে চাবিটা ছুঁড়ে দেয় যে তাড়াতাড়ি গেটটা খুলে ওদিকে পালানোর জন্য, কিন্তু তুলিকা ক্লপসিবেল গেট খুলে এদিকে আসার সাথে সাথে ফনিও সেখানে চলে আসে এবং তুলিকার হাতে একটা ছুরি ছিল যেটা দিয়ে সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। এবার ফনি তুলিকার বাবাকে কিছু করে না। তাদের প্ল্যান ছিল যে যেহেতু বলদেব সিং রাঠোর একজন পাওয়ারফুল ব্যক্তি তাই জন্য তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হবে। এবার ফনি তুলিকার দিকে এগোনোর চেষ্টা করলেই তুলিকা তার হাতের ছুরি চালিয়ে এবং ফনির হাত কেটে যায়। তুলিকা তারপরেও নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল কিন্তু ছুরিটা তার হাত থেকে পড়ে যায় এবং উল্টো দিকেই কিন্তু আমরা দেখতে পাই অমৃতের সাথে তখন সিদ্ধির মারামারি চলছে। এই সময় ফনি সেখানে আসে এবং তুলিকার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং অমৃতের চোখের সামনে তুলিকাকে মেরে ফেলে। সে তুলিকার গলায়ও ছুরি ঢুকিয়ে দেয় এবং প্রায় জীবন্ত থাকা অবস্থাতেই তুলিকাকে চলন্ত ট্রেন থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং অমৃত পুরোটাই দেখতে পায়। তার চোখের সামনে তুলিকার মৃত্যু হয় কিন্তু সে কিছু করতে পারে না। ততক্ষণে অমৃত রক্তাক্ত ক্ষতবিক্ষত এবং তুলিকার মৃত্যুর ফলে তার সমস্ত এনার্জিও প্রায় শেষ হয়ে এসছে এবং তখনই ফণিরা ঠিক করে তারা অমৃতকে ট্রেন থেকে ফেলে দেবে এবং বলদেব সিংকে কিডন্যাপ করে নিয়ে যাবে। কিন্তু তখনই অমৃত সেই দরজায় তুলিকার রক্তাক্ত হাতের ছাপ দেখতে পায় এবং তার পুরনো কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় তাদের অ্যানিভার্সারির কথা এবং তার বিস্ট মোড অন হয়ে যায়। অমৃত পুরোপুরি হিউম্যান কিলিং মেশিনে রূপান্তরিত হয় এবং একে একে ওখানে যারা ছিল সবাইকে মেরে ফেলে। সে পুরোপুরিভাবে জ্ঞান হুঁশ হারিয়ে ফেলে এবং ডাকাতদের শেষ করাই তার একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল। সে রবিকেও ওখানেই মেরে দিত কিন্তু ফণি তখনই পিছন থেকে এসে তাকে ওখান থেকে সরিয়ে নেয়। এবার অমৃত একটা ফায়ার এক্সটিংগুইশার নেয় এবং সেটা দিয়ে সবার মুন্ডু থেতো করে দেয় রীতিমতো। একজনের মুখে ঢুকিয়ে সেটা চালিয়ে দেয়, ফলে কার্বন ডাই অক্সাইড ওভারলোড হয়ে সেই ব্যক্তিটি মারা যায়। অমৃত আর কোনো মায়া দয়া দেখায় না, একের পর এক ডাকাতকে সে খতম করতে থাকে। এবার সেখানে বীরেশ এবং ওই অন্য বাচ্চা ছেলেটিও ছিল। আর ফণি এবং তার বাবা যারা বলদেবকে ধরে রেখেছিল তারা বলদেবকে ছেড়ে ওখান থেকে ভয় পালায়। এই সময় বেনি বলেন যে এই ট্রেনে যারা আছে সবাইকেই খতম করতে হবে, এখানে একটা প্রমাণও রাখা যাবে না, বলদেব সিংকেও মেরে দিতে হবে, কারণ ট্রেনেও একজন নিরীহ ব্যক্তি হতে পারে কিন্তু ট্রেনের বাইরে ওর বিশাল পাওয়ার। সুতরাং ও যদি এখান থেকে বেঁচে বেরোয় তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই মারা পড়ব। কিন্তু ফণি এখানে বলে যে না, আমরা যখন এত কষ্ট করেছি, এত লোকজন মারা গেছে, ক্ষতিপূরণটাও আমাদের এখান থেকেই তুলতে হবে। বলদেব সিংকে মারলে হবে না, আমরা ওকে কিডন্যাপ করব। আর বলদেব তার পরিবারের কাছে ফিরে আসে এবং তখনই তার স্ত্রী জানতে পারে যে তার মেয়ে আর জীবিত নেই এবং তারা দুঃখে ভেঙে পড়ে। অহনা কিন্তু এখনো ফিরে আসতে পারেনি, সে কিন্তু ওই দিকের কোচেই ছিল। যদিও ডাকাতরা জানতে পারেনি যে অহনা বলদেব সিংয়েরই মেয়ে, কারণ যদি জানতে পারতো তাহলে ওকে ছাড়তো না। কিন্তু এবার অমৃতকে আবার ওখানে ফিরে যেতে হবে অ্যাটলিস্ট অহনাকে বাঁচানোর জন্য। সময় অমৃত ওই দড়িটা দেখতে পায় যে দড়িটা করে ফানি এখানে এসেছিল এবং অমৃত ঠিক করে যে সে ডাইরেক্টলি এদিক থেকে না গিয়ে ওই দড়িটায় উঠবে এবং উঠে পিছন দিক থেকে অ্যাটাক করবে। এই সময় বীরেশও সেখানে ছিল এবং সে অত্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় ছিল, কিন্তু তবুও সে বলে যে আমিও তোমার সাথে যাব। কিন্তু অমৃত তাকে বারণ করে। সে বলে যে আমি তুলিকাকে হারিয়েছি, তোমাকে আর হারাতে চাই না, আর তাছাড়া তুমি এখন ফাইট করার অবস্থাতে নেই। অন্যদিকে আমরা দেখতে পাই যে ডাকাত দলের লোকজনদের মধ্যেও এই সময় মতবিরোধ শুরু হয়ে গেছিল।
কারণ তারা ভাবছিল যে এখানে থাকলে আমরা মারা পড়বই, এবং তারা ফণীকে দোষারোপ করতে থাকে যে তোমার জন্যই আমাদের এই অবস্থা, আমাদের লোক একে একে মরে যাচ্ছে। এবার ওদিকে আমরা অমৃতকে দেখি সে লোকজনের ব্যাগ থেকে কিছু জিনিস নেয়, কিছু পারফিউম দিয়ে তার যে ক্ষতগুলো হয়েছিল সেগুলি ডিসইনফেক্ট করে এবং সেখানে ব্যান্ডেজ বেঁধে নেয়। এবার সে এই দিকের কোলাপসিবলটা বন্ধ করে দেয় এবং সেই দড়ি দিয়ে ট্রেনের ওপরে উঠে যায়। এবার ফণীরা কয়েকজন সাধারণ মানুষকে সামনে রেখে অমৃতকে খুঁজতে আসে। সাধারণ মানুষদের সামনে রাখার কারণে এই যে অমৃত যদি হঠাৎ করে অ্যাটাক করে তাহলে যাতে তাদের কেউ মারা না গিয়ে প্যাসেঞ্জার যারা ছিল তারা মারা যায়, এবং তাদের মধ্যে অহনাও ছিল। এবার এই সময় তারা দেখে যে ওখানে অমৃত অলরেডি তাদের যে লোকজন ছিল তাদের লাশগুলি ঝুলিয়ে রেখে গেছে, এবং তাদের লাশদের ওইভাবে ঝুলতে দেখে তাদের দলের বেশিরভাগ লোকই ভেঙে পড়ে, কারণ এই লোকগুলি তাদেরই বাবা কাকার কেউ না কেউ ছিল, এবং তাদের মধ্যে ওই সিদ্ধির বাবারও ডেড বডি ছিল। এবার অমৃত ওপর দিক থেকে এসে ওদের পিছন দিক দিয়ে অ্যাটাক করে। এখানে দুজন পাহারা দিচ্ছিল, অমৃত তাদেরকে খতম করে, এবং এরপর যতজনই তার সাথে ফাইট করতে আসে অমৃত সবাইকে খতম করে দেয়। সে পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল। A1-এর পরের কোচে সে আসে এবং সেখানে সে অহনার খোঁজ করছিল, কিন্তু ওখানে আমরা দেখতে পাই যে ডাকাতদেরই একজন লোক যে কিনা জ্যামার দিয়ে সব নেটওয়ার্ক অফ করেছিল, সেই লোকটি কিন্তু এখনও সাধারণ মানুষদের মধ্যে প্যাসেঞ্জার সেজে বসেছিল। এই সময় এখানে যে প্যাসেঞ্জাররা ছিল যাদের মধ্যে ওই ছেলে দুটির পরিবাররা ছিল, তারা বলে যে তারা অমৃতকে হেল্প, আমাদেরই মতো সাধারণ পরিবারের মা কাকিমা কাকু এরাই ছিলেন, এবং তারা হকি স্টিক বল হাতের কাছে যে যা পান সেটা নিয়ে অমৃতকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এবং এই দলের মধ্যে ওই ছেলেটিও ঢুকে পড়ে যে কিনা ডাকাত দলের লোক ছিল, এবং সেও বলে যে আমি তোমাকে সাহায্য করতে চাই। অন্যদিকে আমরা দেখি বীরেশ এবং বলদেব সিং তাদের জামা কাপড় খুলে সেখানে আগুন লাগিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে। এবার যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন ছিল সব স্টেশনে থামবে না, কিন্তু যদি কেউ না কেউ এই আগুন দেখতে পায় এবং কোনোভাবে তাদের সাহায্য করে। এই সময় একটি স্টেশন গার্ড আগুনটি দেখতে পায় এবং ট্রেনের টিটিকে ফোন করে খবর দেয় যে আপনার ট্রেনে আগুন জ্বলছে। এবার টিটি আর পুলিশ তো ততক্ষণ আরামে ঘুমাচ্ছিল, তারা সেই খবর শুনে ওই কোচের ওখানে আসে যেটা কোলাপসিবল গেট দিয়ে বন্ধ করা ছিল। তারা ওই গেটে তালা ভেঙে সেখানে আসে এবং জানতে পারে যে ট্রেনের ওই দিকে এরকম ঘটনা ঘটছে। এবার ততক্ষণে বেনিরা ট্রেন স্লো হওয়ায় কয়েকজনকে নামিয়ে দেয় যাতে তারা পালাতে পারে। তার মধ্যে ফণীকেও তার বাবা নেমে যেতে বলে। এবার ফণীও নেমে গেছিল পালানোর জন্য, কিন্তু ওই পুলিশরা যারা টিটির সাথে এসেছিল তারা তখনই তাদের দেখতে পায় এবং তাদের দিকে গুলি চালায়। এবার ফণী নেমে গিয়েও আবার ট্রেনে উঠে আসে, কারণ সে এত সহজে হার মানবে না। ডাকাত দলের অধিকাংশ লোকই ততক্ষণে মরে গেছিল। এবার সিদ্ধি এখানে ডাইরেক্ট আসে এবং অমৃতের সাথে তার ফাইট হয়। এবার এই ডাকাত দলের মধ্যে সবচেয়ে স্ট্রং কিন্তু সিদ্ধিই ছিল, ফলে অমৃত তার সাথে ঠিক পেরে উঠছিল না, কারণ সে এতক্ষণে এতজনের সাথে লড়তে লড়তে ক্ষত বিক্ষত হয়ে গেছিল। এই সময় সিদ্ধি অমৃতকে প্রায় ট্রেনের গেট দিয়ে ঝুলিয়ে যায়, যেটা খুবই রিস্কি অবস্থায় ছিল। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই ওই দুটি ছেলের পরিবারের দুটি মহিলা আসে, তারাই পিছন থেকে হকি স্টিক দিয়ে সিদ্ধির মাথায় মারে এবং তারা দুজনে মিলেই কিন্তু সিদ্ধিকে মেরে ফেলে, কারণ তাদের একজন বাচ্চাকেও সিদ্ধি মেরেছিল। এবং এখানে আমরা দেখতে পাই যে একটা মায়ের কষ্টটা কতখানি হয় এবং তার বাচ্চাকে মারার ফলে তার মা যে প্রতিশোধটা নেবে। ভালোবাসার জন্য মানুষ যেমন প্রাণ দিতে পারে তেমন প্রাণ নিতেও পারে। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানান তো ভালোবাসার মানুষের জন্য আপনারা কি কারুর প্রাণ নিতে পারবেন? এবার সিদ্ধির মরে যাওয়ার খবর পেয়ে ডাকাত দলের সবাই খুবই ভয় পেয়ে যায়, কারণ সিদ্ধি যদি মারা যেতে পারে তাহলে বাকিরা তো কোন ছাড়, এবং তারা বলে যে আমরাও নেমে যেতে চাই, আমাদেরই ভুল হয়েছে এখানে আসা। কিন্তু বেরি অর্থাৎ তার দলের লিডার সেটা মানে না, তারা আবার সাধারণ মানুষদের বর্ম বানিয়ে নেক্সট কোচে প্রবেশ করে। অমৃত কিন্তু সেই কোচের সব লাইট নিভিয়ে রেখেছিল, অন্ধকারে আগেই বেনির পেটে ছুরি চালায়। কিন্তু মনে আছে তোমাদের যে ডাকাত দলের একটা ছেলে কিন্তু সাধারণ মানুষ সেজে অমৃতের সাথে ছিল। এখন এই ছেলেটাই চালাকি করে এবং বেনিকে বলে যে আমার গলায় ছুরি ধরো। বেনি তার গলায় ছুরি ধরে নকল নকল, এবং ছেলেটি চেঁচায় যে আমাকে বাঁচাও বাঁচাও, এবং তখন অমৃত তাকে বাঁচাতে গেলেই পিছন থেকে অমৃতের মাথায় মেরে তাকে তারা অজ্ঞান করে দেয়। এবার আমরা অন্যদিকে দেখি যেদিকে টিটি এবং পুলিশরা চলে এসেছিল সেদিকের গুন্ডাদের তারা গুলি করে দেয় এবং বলদেব তার ছোট মেয়ে অহনাকে ফিরে পায়। কিন্তু তখনই সেখানে ফণী চলে আসে, কারণ ট্রেন থেকে নেমে গেলেও সে পরে উঠে এসেছিল, এবং সেখানে পুলিশের যে দুজন লোক ছিল তাদেরকে সে মেরে দেয়। এবার এখানে বীরেশ ছিল এবং বীরেশ কিন্তু একাই ফণীর সাথে এবং অন্য গুন্ডাদের সাথে লড়ার চেষ্টা করে। জখম অবস্থাতেও সে লড়াই করে,
কিন্তু সে পারে না। শেষ অবধি ফণি তার বুকে ছুরি বসিয়ে তাকে মেরে ফেলে। এবার আমরা দেখি যে বেনিরা অমৃতকে ধরে নিয়ে সেই বগিতে আসে যেখানে বীরেশের মৃতদেহ ছিল, এবং বীরেশের মৃতদেহ দেখেই আবার অমৃত পুরোপুরিভাবে পাগল হয়ে যায় এবং সে আর কাউকে ছাড়ে না। সে প্রথমেই বেনির মুখে একটি দাহ্য পদার্থ ঢুকিয়ে তার মুখে আগুন জ্বালিয়ে দেয়, ফলে তার পুরো মুন্ডু আগুনে জ্বলতে থাকে। বেনির এরকম অবস্থা দেখে বাকি ডাকাতরা পুরোপুরিভাবে ভয় পেয়ে যায় এবং অর্ধেক ডাকাত দল তখনই ট্রেন থেকে লাফ দিয়ে পালায়। বাকি যারা ছিল তারা অমৃতের সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু অমৃত তখন পুরোই আউট অফ কন্ট্রোল ছিল এবং তারা কেউই অমৃতের সাথে পারে না। সে একটি হাতুড়ি দিয়ে কুপিয়ে কুপিয়ে বাকিদের মেরে দেয় এবং শেষ অবধি ফণি এবং অমৃত মুখোমুখি হয়। ফণি বলে যে তোর তো আমি মাত্র 4 জনকে মেরেছি, তুই আমার পুরো পরিবারের 40 জনকে মেরে দিলি। কিন্তু ফণিও কিছু কম যেত না, তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। ফণি সমানেই তাকে পিন করতে থাকে, তাকে পোক করতে থাকে। শেষে অমৃত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু ফণি একইভাবে তাকে পোক করতে থাকে এবং বলে যে এইভাবেই তোর বউকে মেরেছিলাম, যেইভাবে এখন তোকে মারতে যাচ্ছি। এবং তখনই অমৃতের তুলিকার মুখটা মনে পড়ে যায় এবং সে তার সবটুকু শক্তি দিয়ে শেষ আঘাত করে এবং পালের গোদা ফণিকে সে খালি হাতে মারে। এবং ততক্ষণে আমরা দেখতে পাই যে নেক্সট স্টেশন চলে এসছে। সেখানে পুলিশের সমস্ত ফোর্স এবং অ্যাম্বুলেন্স সব কিছু চলে আসে এবং বাকিদের উদ্ধার করে। এবং লাস্ট সিনে আমরা দেখতে পাই যে অমৃত ট্রেন থেকে নেমে স্টেশনের একটি বেঞ্চিতে বসে এবং সেখানে সে দেখতে পায় যে তার পাশে তুলিকা এসে বসেছে এবং তার তুলিকার সেই প্রথমে বলা কথাটা মনে পড়ে যায় যে তোমার সাথে থাকতে গেলে কি মরতেই হবে, আমি তোমার সাথে বাঁচতে চাই। এবং এখানেই সিনেমাটি শেষ হয়। এবার এক কথায় বলতে গেলে সিনেমাটার স্টোরি লাইন একদমই সিম্পল। দেখানো হয়েছে যে একজন কমান্ডো কিভাবে পুরো একটি ডাকাত দলের সাথে একলা লড়াই করেছে, এবং এই সিনেমাটার মেইন বিষয় হলো অ্যাকশন, যেটা সত্যিই দেখার মতো। তাই আমি বলবো তোমরা সিনেমাটা দেখো, দেখলে খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করো তাদের কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু আমি এটাও বলবো যে সিনেমাটা কিন্তু খুবই ভায়োলেন্ট। আর একটা কথা যেটা না বললেই না, যে ফণির চরিত্রে আমরা কিন্তু রাঘব জুয়ালকে দেখতে পাই, যাকে এতদিন আমরা হোস্ট হিসেবে অথবা ডান্সার হিসেবে দেখেছি, কিন্তু রাঘবের অভিনয় সত্যিই কিন্তু অবাক করে দেয়। এনে চরিত্রে অভিনয় করে কিভাবে মানুষের গা জ্বালিয়ে দিতে হবে সেটা কিন্তু রাঘব দেখিয়ে দিয়েছে এবং কোনো স্টার কাস্ট ছাড়াই কিন্তু এই মুভিটা খুব ভালো পারফর্ম করছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মুভি এক্সপ্লেন বাংলাতে আমি তোমাদের জন্য ইউনিক এবং নতুন নতুন মুভিজ নিয়ে আসি, তাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে।